আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি। আমি মোসাম্মদ আবিদা সুলতানা, লেকচারার, উদ্ভিদবিদ্যা, নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ। আজকে এইচএসসির ক্লাস নেব। আজকের টপিক হলো, বোর্ডে লেখা আছে শ্বসন। শ্বসনকে ইংরেজিতে যে বলা হয় রেসপিরেশন। রেসপিরেশন শব্দটি শ্বসন, রেসপিরেশন ইংরেজি, শ্বসনটা বাংলা, বুঝতেই পারছো। এই রেসপিরেশন শব্দটি এসেছে একটি ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিন শব্দটা হচ্ছে রেসপায়ার। রেসপায়ার, এই রেসপায়ার শব্দটির অর্থ হলো শ্বাস নেওয়া। মানে আমরা যে নিঃশ্বাসটা নিই সেটাই হচ্ছে শ্বসন। এখন এই শ্বসনের কারণটা কি? আমাদের শরীরে যে জৈব উপাদানগুলো থাকে, যেগুলোকে আমরা বলি জৈব যৌগ, সেগুলো তোমরা জানো, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং বিভিন্ন ধরনের অয়েল, ফ্যাট ইত্যাদি। এই কার্বোহাইড্রেটগুলো বিভিন্নভাবে জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এখানে অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে বিভিন্ন ধরনের এনজাইম এবং কোএনজাইম। এই জৈব যৌগগুলো পরবর্তীতে এই জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে সরল যৌগে পরিণত হয় এবং এই সময় কিছু এটিপি উৎপন্ন হয়। এই শ্বসনের মূল উদ্দেশ্যই হলো এটিপি উৎপন্ন করা। এই এটিপিগুলোই হলো আমাদের যাবতীয় শক্তির উৎস। এখন আমরা যদি এই শ্বসনকে তথাকথিত সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে চাই, তাহলে সংজ্ঞাটা হবে এরকম: শ্বসন হলো এক ধরনের জৈবনিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় জটিল খাদ্যোপাদানগুলো বা জটিল জৈব যৌগগুলো জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে সরল যৌগে পরিণত হয় এবং এই সময় কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এখন আমরা দেখব এই বিক্রিয়াটার, শ্বসনে যে বিক্রিয়াটা হয় সেটা সাধারণত কীরকম বিক্রিয়া। বিক্রিয়াটা হচ্ছে এরকম: C6H12O6। তোমরা জানো এটা হলো গ্লুকোজ। এই গ্লুকোজের সাথে যোগ হবে অক্সিজেন এবং যোগ হবে ADP এবং মুক্ত ফসফরাস। এই সবগুলো বিক্রিয়ার মাধ্যমে পরিণত হবে কার্বন ডাই অক্সাইডে এবং পানি, এবং উৎপন্ন হবে এটিপি। এই এটিপিগুলো হলো যাবতীয় শক্তির উৎস। এখন এটিপি মানে আমরা জানি অ্যাডেনিন ট্রাইফসফেট। এখানে লক্ষণীয় বিষয় হলো কত অণু এটিপি তৈরি হয়। এই সাইকেলটা একবার সম্পূর্ণ করার পরে এটিপির পরিমাণ হবে 38 অণু। অর্থাৎ শ্বসন প্রক্রিয়া একবার সম্পূর্ণরূপে কমপ্লিট হওয়ার পরে আমরা 38 অণু এটিপি পাবো। এটা হলো একটা চলৎ শক্তি। কিন্তু যে জৈব মলিকুলগুলো আছে, জৈব যৌগগুলো, সেগুলো হলো স্থির শক্তি। অর্থাৎ আমরা যদি শ্বসনকে একদম শাব্দিক অর্থে বইয়ের ভাষায় যদি সংজ্ঞায়িত করতে চাই, তাহলে সংজ্ঞাটা হবে এরকম: শ্বসন হলো এক ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া যেখানে বিভিন্ন ধরনের জারণ এবং বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় এবং এর মাধ্যমে জটিল জৈব যৌগগুলো সরল অণুতে পরিণত হয় এবং এর মাধ্যমে যে স্থির শক্তিটা থাকে সেই স্থির শক্তি পরবর্তীতে চলৎ শক্তিতে পরিণত হয়। এটা হলো শ্বসন এবং শ্বসনে যে বিক্রিয়াটি সংঘটিত হয় সেই বিক্রিয়া। আচ্ছা, এরপর আমরা জানব শ্বসনের অঙ্গ কী। সাইটোপ্লাজমিক অঙ্গাণু অধ্যায়ে তোমরা জেনেছো শ্বসনের অঙ্গ হলো সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া। তোমরা আরেকটি শব্দ দেখেছো, মাইটোকন্ড্রিয়াকে ওখানে বলা হয়েছিল পাওয়ার হাউস অফ সেল, মানে কোষের শক্তিঘর। সেখানে বলা হয়েছে শক্তিঘর হওয়ার কারণ হলো ওখানে গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, অ্যাসিটাইল কোয়ে এবং যে ইলেকট্রন ট্রান্সপোর্ট যে
সাইকেলগুলো আছে সবগুলোই সেখানে সম্পূর্ণ হয়। আর এই সবগুলো সাইকেলগুলোই হলো এই শ্বসনের বিভিন্ন রকমের পর্যায়। এখন আমরা জানব শ্বসনিক বস্তু কি। এখানে পূর্বেই বলা হয়েছে জটিল উপাদানগুলো, জটিল যৌগগুলো সরল উপাদানে পরিণত হয়। তাহলে এখানে জানতে হবে এই জটিল উপাদানগুলো কি। জটিল উপাদানগুলো হলো শর্করা, যেটাকে আমরা বলি কার্বোহাইড্রেট। আরও একটা আছে আমিষ, যেটাকে আমরা বলি প্রোটিন, এবং আছে স্নেহ জাতীয় পদার্থ। এই স্নেহ জাতীয় পদার্থগুলো কি? বিভিন্ন রকমের অয়েল এবং ফ্যাট। এগুলোকে আমরা বলবো শ্বসনিক বস্তু। আচ্ছা, এবার আমরা জানব এই যে শ্বসন, এই শ্বসনের প্রকারভেদ। শ্বসন মূলত দুই প্রকার, এক হলো স্ববাত, আরেকটা হলো অবাত। এখানে লক্ষ্য করো বিষয়টা কিন্তু স্ববাদ বা অবাদ নয়, অর্থাৎ এটা একটা ভুল। এটা হবে কি স্ববাত, ট নয়। এখন এই শব্দ দুইটার দিকে খেয়াল করলে তোমরা দেখো, আমরা ধরে নিলাম এখানে যে বাত আছে সেটা ধরে নিলাম বাতাস থেকে এসেছে, আরেকটা আছে স, অর্থাৎ আমরা এই শব্দটাকে এরকম ধরতে পারি বাতাসের উপস্থিতিতে। আর এখানে দেখো আছে অবাত, ধরে নিলাম এই অ মানে অনুপস্থিতি বোঝানো হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো কি বাতাসের অনুপস্থিতিতে। তাহলে এই স্ববাদ শ্বসনের যখন আমরা সংজ্ঞা দিব, সংজ্ঞাটা হবে এরকম: শ্বসনের যে পর্যায়গুলো মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণ হয় সেই শ্বসনকে বলা হয় স্ববাদ শ্বসন, এবং শ্বসনের যে ধাপটি মুক্ত অক্সিজেনের কোনো প্রয়োজনই হয় না, অর্থাৎ সম্পূর্ণ অক্সিজেন ছাড়াই সম্পন্ন করতে পারে, সেই ধাপকে বলা হয় অবাত শ্বসন। এখন এই স্ববাদ শ্বসনের সময় স্ববাদ শ্বসন, এই স্ববাদ শ্বসনের সময় যে বিক্রিয়াটা সংঘটিত হয় সেই বিক্রিয়াটা হলো কীরকম দেখো, এখানে গ্লুকোজ যথারীতি থাকবে, তারপর এখানে থাকবে অক্সিজেন, এবং এখানে বিভিন্ন ধরনের এনজাইম, কোএনজাইম অংশগ্রহণ করবে, সেটা তোমরা জানো। তারপরে এই দুইটা বিক্রিয়া করে উৎপন্ন করবে কি কার্বন ডাই অক্সাইড, এবং উৎপন্ন করবে পানি, এবং উৎপন্ন করবে এটিপি, যেটা শ্বসনের মূল উদ্দেশ্য এটিপি উৎপন্ন করা। অর্থাৎ এখানে দেখো অক্সিজেন অংশগ্রহণ করছে। পরবর্তীতে দেখো যেটা হলো অবাত শ্বসন। অবাত শ্বসনটা কীরকম হবে? অবাত শ্বসনটা কীরকম হবে? শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড, গ্লুকোজ থাকবে, গ্লুকোজ বিভিন্ন এনজাইম এবং কোএনজাইমের উপস্থিতিতে বিক্রিয়া করে তৈরি করবে ইথানল, এবং উৎপন্ন করবে কার্বন ডাই অক্সাইড এবং এটিপি। এখানেও এটিপি তৈরি হচ্ছে, কিন্তু এখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছিল, সেখানে তার বদলে এখানে তৈরি হচ্ছে মিথেন। এখানে তৈরি হয়েছিল পানি, এখানে তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এবং যথারীতি আছে, শুধু অ্যাবসেন্ট হলো এখানে অক্সিজেন থাকছে না। অর্থাৎ অবাত শ্বসনে কোনো রকম অক্সিজেনের উপস্থিতি থাকবে না, কিন্তু স্ববাদ শ্বসনে সম্পূর্ণরূপে মুক্ত অক্সিজেনের উপস্থিতিতেই সম্পূর্ণ হবে। এখন আমরা আরেকটা বিষয় দেখব, স্ববাদ শ্বসনগুলো কত রকম ধাপে সম্পূর্ণ হয়। স্ববাদ শ্বসনের 4টি পর্যায় আছে। প্রথমে হলো গ্লাইকোলাইসিস, তারপরে হলো অ্যাসিটাল কোয়ে, তারপরে হলো ক্রেবস চক্র, এবং হলো
ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। গ্লাইকোলাইসিসে এক অণু গ্লুকোজ 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। এখানে যে পাইরুভিক অ্যাসিডটা তৈরি হবে সেটা অ্যাসিটাইল কোয়ে এই সাইকেলটার মধ্যে যাবে এবং সেখান থেকে তৈরি হবে অ্যাসিটাল কোয়ে। অ্যাসিটাল কোয়েটা ক্রেব চক্রে অংশগ্রহণ করবে এবং ক্রেব চক্র থেকে ইটিএসে চলে আসবে এবং এভাবেই পর্যায়ক্রমিকভাবে এই সাইকেলটি ঘুরতে থাকবে এবং এভাবেই সম্পন্ন হবে সবাত শ্বসন। গ্লাইকোলাইসিস কি? সবাত শ্বসনের একটি পর্যায় হলো গ্লাইকোলাইসিস। এখন আমি যদি বলি গ্লাইকোলাইসিসের সংজ্ঞাটা আমি অলরেডি বলে দিয়েছি, তারপরে আরেকবার বলছি। গ্লাইকোলাইসিস হলো এমন একটি সবাত শ্বসনের প্রক্রিয়া যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন এনজাইম এবং কোএনজাইমের উপস্থিতিতে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। একটা মজার বিষয় হলো যদিও সবাত শ্বসন এবং অবাত শ্বসনের যে রাসায়নিক উপাদান সেটাই ভিন্ন, তারপরেও এই গ্লাইকোলাইসিস হলো সবাত এবং অবাত শ্বসনের কমন ধাপ। অর্থাৎ সবাত শ্বসনেও গ্লাইকোলাইসিস আছে এবং অবাত শ্বসনেও গ্লাইকোলাইসিসটা আছে এবং গ্লাইকোলাইসিসটা যথারীতি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখন জানব গ্লাইকোলাইসিসের অন্য একটি নাম, সেটা হলো ইএমপি। ইএমপি এটা মনে রাখবে, ইএমপি। গ্লাইকোলাইসিসকেও বলা হয় ইএমপি। এখানে ইএমপি হলো 3টা বিজ্ঞানীর নামের প্রথম অক্ষর। একটা হলো এমডেন, মেয়ারহফ এবং পার্নাস। 3 জন বিজ্ঞানী এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি আবিষ্কার করেন। তাদের নাম অনুসারে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটিকে বলা হয় ইএমপি পাথওয়ে। আজকে আমরা জানব গ্লাইকোলাইসিসের বিভিন্ন ধাপ। আজকের মূল আলোচ্য বিষয়ই হলো শ্বসনের যে একটা পর্যায়, অবাত সবাত শ্বসনের একটা পর্যায় গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিসের বিভিন্ন ধাপ সমূহ। গ্লাইকোলাইসিস প্রথমে যে উপাদানটি থাকে সেটা হলো গ্লুকোজ। এই গ্লুকোজটি হেক্সাকাইনেজ এনজাইমের উপস্থিতিতে, এখানে হেক্সাকাইনেজ নামক এক ধরনের এনজাইম আসবে উপস্থিতিতে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হবে এবং এখানে এক অণু এডিপিতে পরিণত হবে এবং এখানে প্রভাবক হিসাবে কাজ করবে ম্যাগনেসিয়াম আয়ন। এই গ্লুকোজ 6 ফসফেট পরবর্তীতে আইসোমারেজ এনজাইমের উপস্থিতিতে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়। এখানে থাকে হলো ফসফোগ্লুকো আইসোমারেজ। এবং ফসফোগ্লুকো আইসোমারেজ কাইনেজ এনজাইমের উপস্থিতিতে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে পরিণত হবে। এবং এখানে পুনরায় একটা এটিপিতে পরিণত হবে। এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট অ্যালডোজ এনজাইমের উপস্থিতিতে দুইটা উপাদান তৈরি করবে।
একটা হলো ডাই হাইড্রক্সি অ্যাসিটন এবং অন্যটি হলো 3-ফসফোগ্লিসারেলডিহাইড। দুইটা আলাদা বিক্রিয়া হয়ে একটা বিক্রিয়ার মাধ্যমে দুইটা আলাদা উপাদান তৈরি হচ্ছে এবং এই দুটো আলাদাভাবে পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। এখানে আবার এই 3-ফসফোগ্লিসারেলডিহাইড পুনরায় ডিহাইড্রিনেজ এনজাইমের উপস্থিতিতে ডিহাইড্রিনেজ এনজাইমের উপস্থিতিতে পরিণত হবে ফ্রুক্টোজ 1,6-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে। এই দিকে যে বিক্রিয়াটি সংঘটিত হবে এরপর থেকে এই দিকেও ঠিক একই রকম বিক্রিয়া সংঘটিত হবে। সুতরাং পরীক্ষায় লেখার সময় এই দিকের বিক্রিয়াটা না লিখলেও কোনো সমস্যা নাই, শুধুমাত্র সময় বাঁচানোর খাতিরে তোমরা এই দিকটার বিক্রিয়াটাই লিখবে। 3,1,6-ফসফোগ্লিসারিক অ্যাসিড 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের উপস্থিতিতে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে। 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে এবং এই 3,2-ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। টোটালটা হলো গ্লাইকোলাইসিসের বিভিন্ন ধাপ। এখানে মোট 10টি ধাপ উপস্থিত। প্রথমে গ্লুকোজ হেক্সাকাইনেজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ 6-ফসফেট হচ্ছে। এই গ্লুকোজ 6-ফসফেট ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইমের উপস্থিতিতে ফ্রুক্টোজ 6-ফসফেট হচ্ছে। ফ্রুক্টোজ 6-ফসফেট কাইনেজ এনজাইমের উপস্থিতিতে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটে পরিণত হবে। ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট অ্যালডোজ এনজাইমের উপস্থিতিতে 3-ফসফোগ্লিসারিয়ালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটনে পরিণত হবে। ডাইহাইড্রক্সি অ্যাসিটন সরাসরি 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে আর 3-ফসফোগ্লিসারিয়ালডিহাইড ডিহাইড্রোনেজ এনজাইমের উপস্থিতিতে 1,3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে। 1,3-ফসফোগ্লিসারিক অ্যাসিড আবার কাইনেজ এনজাইমের উপস্থিতিতে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে। 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড ইনোলেজ এনজাইমের উপস্থিতিতে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে এবং ফসফোইনল পাইরুভিক অ্যাসিড পরবর্তীতে পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হবে এবং একইভাবে এই দিকেও এক অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। অর্থাৎ এই গ্লুকোজটি বিক্রিয়া শেষ করে এখানে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করছে। এটি হলো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার বিভিন্ন ধাপ। এখানে 10টি ধাপ রয়েছে এবং বিভিন্ন ধরনের এনজাইম রয়েছে। প্রতিটি ধাপের যে এনজাইমগুলো সেগুলো আলাদা এবং সবগুলো সঠিকভাবে মনে রেখে লিখতে হবে। এটা একটি অত্যন্ত সহজ সাইকেল এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সাইকেলটি বুঝতে পেরেছো। এখানে তৈরি হচ্ছে উপজাত হিসাবে আমরা পাচ্ছি 2 অণু এটিপি, 2 অণু
NADH2 এবং পাচ্ছি 2 অণু পাইরুভিক অ্যাসিড। এটি হলো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় প্রাপ্ত উপাদান। এখন আমরা জানবো এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি হলো, এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটির গুরুত্ব কি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার গুরুত্ব হলো গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড এই ধাপ পর্যন্ত আসতে বিভিন্ন ধরনের বিক্রিয়াগুলো যে সংগঠিত হচ্ছে, এই বিক্রিয়ার মাধ্যমে আমরা শক্তির উৎস হিসাবে 2 অণু এটিপি এবং 2 অণু NADH2 পাচ্ছি। NH2 পরবর্তীতে এটিপিতে রূপান্তরিত হবে। এবং এখানে আরও একটা বিষয় হলো, এখানে যে 1 অণু গ্লুকোজ 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে, এখানে 20% শক্তি তাপশক্তি হিসেবে রূপান্তরিত হয় এবং বাকি 80% শক্তি গ্লুকোজ অণুতে পাইরুভিক অ্যাসিডের অণুতে সঞ্চিত হিসাবে থাকে। এবং আরও একটি বিষয় হলো, এখানে যে পাইরুভিক অ্যাসিডটি থাকছে, সেই পাইরুভিক অ্যাসিডটি পুনরায় অ্যাসিটাইল কোয়েতে অংশগ্রহণ করে এই শ্বসন প্রক্রিয়াটাকে সচল রাখছে। তাহলে আজকের যে আলোচনার বিষয়গুলো ছিল সেগুলো হলো শ্বসন কি, শ্বসনের স্থান, শাসনিক বস্তু কি, শ্বসনের প্রকারভেদ, আমরা জানলাম সবাত শ্বসন এবং অবাত শ্বসন কাকে বলে, সবাত শ্বসনের বিভিন্ন রকমের পর্যায়, এবং সবাত শ্বসনে যে একটি পর্যায় আছে গ্লাইকোলাইসিস, সেটা অবাত শ্বসনেরও একটি সাধারণ পর্যায়। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার যে 10টি ধাপ, সেই 10টি ধাপ সম্পর্কে জানলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে সমস্যাগুলো লিখবা, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।